বাকশালীদের জন্য নতুন টার্ম বাই করেছি, মুজিব সুধা। এডিটর সাহেব, এটা পাশে লিখে দেন। বুঝেছেন মানে কি? মানে যারা মুজিব দ্বারা সুদিত, মানে বুঝেছেন তো? মুজিবরে তো বাপ ডাকে, তো সুদিত তো হইতেই হইবে, তাই না? তো মুজিব সুদাদের নতুন একটা আব্বা হয়েছে ওয়াকাশা। তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরাই নিনবে। তো মুজিব সুদাদের নতুন আব্বা ওয়াকাশা বাড়ি খাইছেন, বাড়ি বাড়ি বাড়ি। ওয়াকাশা 3টা বাড়ি খাইছেন। বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্যে মন পোড়ায়, সাগায় ওঠে ব্যথা। ওনার কিছু একটা করার জন্য হাত নিষ্পিস 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 করে। গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল, তো 3টা প্ল্যান করেছিল। সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে, আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এরপরে কি হয়েছে সেটাই আসতেছি, কিন্তু তার আগে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কয়ে নি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তাইলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানিগুলা। কি সেই ঘটনা ছিল? ওয়াকার সাহেব এর আগে সাবেক সিইসি হাবিবুল আহলের সাথে দেখা কইরা তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল। তারপরে হয়েছে অ্যারেস্ট, জেনে গেছে সবাই। পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে। যাই হোক, কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতিরে? এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে গতকাল। তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো? আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনার পারিবারিক পরিচয়। ওনার বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী। একসময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, 2টা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে ওনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা। তো ওনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইশতিয়াক আহমেদ সাহেব, উনি কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন, আবার ওকালতি করেছেন। আবার প্রধান বিচারপতির মা একজন জাদরেল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রফেসর সুফিয়া আহমেদ। উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক। আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি, উনি আইনশাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বিএ এমএ করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে 2nd পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন। তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার গেছে এই প্রস্তাব নিয়ে, ব্যাককল তো গাছে ধরে। তো প্রধান বিচারপতি পত্র পাঠে তারা বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য, তার বোনের জামাই এই জেনারেলকে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল। বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই ছলচাতুরি কইরা নিজেদের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চেয়েছে। 111 তো এমনি এমনি হয় নাই। বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল। এটা আওয়ামী লীগ মানে নাই, মানার কথাও না। এই জন্য কিন্তু 111 ঘটতে পারছিল, এটা কিন্তু বিএনপির দোষ আছে। তো যাই হোক, এই ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল, যা উৎখাত করতে 15 বছরেরও বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে, গুম হইতে হয়েছে, আহত হয়েছেন অগণিত। পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ কইরা ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে, যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া, বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে। কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পচা গলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়ার। এই বুদ্ধি যে কে দিছে কে জানে। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায়, এই বিষয়টা শুধু সংবিধান, আইন, আদালত বা দালিলিক বিষয় না, এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয়, নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি কইরা পৃথক সনদে স্বাক্ষর এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। 25 বছর পর 3/4 সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে। একই সাথে ওয়াকার তারেক লেসপেন্সারকে পাঠাইছিল অ্যাটর্নি জেনারেলের কাছে, মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে, তারেক লেসপেন্সারকে পাঠাইছে অ্যাটর্নি জেনারেলের কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্য। আর আসিফ নজরুল বলে যাই নাই ওয়াকার সাহেব প্রধান বিচারপতির বাসায়, আমরা তো আসিফ ভাই ঘাস খাই না, তাই না? উস্তা খাইলে তো আপনার সরকারি উস্তা খাইতো। যাই হোক, এই সেনাবাহিনী
ম্যাজিস্ট্রেসির 1 বছরেও ফ্যাসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি। ধরছে বলেন? একজনকে ধরছে? পারেনি। ধরছে যেটা পুলিশ ধরছে। বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাইতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার। তারপর সে গেছে সুপ্পুর কাছে, মানে ওয়াকার গেছে সুপ্পুর কাছে। কেন গেছে সুপ্পুর কাছে? উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপ্পুকে রাজি করেন। কিন্তু গত কয়েক মাস সুপ্পু তো ঘর থেকেই বের হয়নি। এই প্রস্তাবে সাড়া দিতে সময় চাইছেন। কইছেন, জেনারেল সাহেব আপনার হার্টে তো স্টেন্টিং করা আছে, স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন। আবার নিজের ভুঁড়ির দিকে ইঙ্গিত কইরা সুপ্পু কইছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হইছে যে এর ওজন শরীরের নিম্নাংশ নিতে পারতেছে না। নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে, তখন আমাদেরকে দিয়ে জরুরি অবস্থা চালানো যাবে না। তো ওয়াকারের এই কুরকুরানি উঠেছিল কেন? কারণ ওরে কেউ কইছিল তোমার এই পদক্ষেপ পশ্চিমারা সাপোর্ট করবে। একজন আর্মি জেনারেল যে এত বেকুব হয় দেখি নাই। এরপরে গেছে প্রফেসর ইউনুসের কাছে, আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু। আমি কালে পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকালবেলা যে সুপুর কাছে গেছে ওই। যাই হোক, সে প্রফেসর ইউনুসের কাছে প্রথম থেকে যে একই কথা ঘ্যান ঘ্যান করিচ্ছে। সেটা কি জানেন? আসেন সেটা একটু বুঝে দেখি। গুমের মতো ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল। এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায়, মানে মার্শাল ল কোর্টে করতে চায়। কিন্তু সেনা আইনে গুম কোনো অপরাধ হিসেবে চিহ্নিত না। ফলে ওইখানে যদি এটার বিচার হয় তাহলে বিচার হবে না, ছাড়া পেয়ে যাবে, প্রহসনে পরিণত হবে এই বিচার। তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে, এটা ছাড়া অন্য কোথাও সম্ভব না। তো ওয়াকার যখনই প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে চায় এটা নিয়ে জ্ঞান জ্ঞান করে। তো প্রফেসর ইউনুস বলে দিছে সাক্ষাতের সময়, সাফ জানায় দিছে যে এটা আইসিটিতেই হবে আর অন্য কোথাও না। তো এর সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে। গণ অভ্যুত্থান পরবর্তীকালে গত 1 বছরে গুম, খুন, দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে এই ওয়াকার সাহেব। বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল, দুর্বৃত্ত জেনারেল, যারা এরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতেছে, এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকেরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়ে আছে। প্রফেসর ইউনুসকে ওয়াকার কইছে যে স্যার গুজবে কান দেবেন না, সেনাবাহিনী আপনার সাথে আছে। প্রফেসর ইউনুস মনে হয় জানে না যে হাবিবুল্লাহ আলের কাছে ঘুটু করতে গেছিল ওয়াকার সাহেব, প্রধান বিচারপতিকে আলাপ করেছে, সেটা মনে হয় প্রফেসর ইউনুস জানে না। মানে কেমন ব্যাকুব, কেমন ব্যাককল দেখেন। ওয়াকার এটা বুঝার মতো লায়ক হয় নাই যে সে কিছু কইরা ঘুটু কইরা সামলাইতে পারবে না। সে সামলাইতে পারলে তো তার আপারে পালাইতে হয় না। ওয়াকার সাহেব, আমি কিন্তু মেলা দিন থেকে সাবধান করিচ্ছি, এর মধ্যে অনেক ফাউল করেছেন আপনি, আর মেন বাড়ি করে ফাউল করেন না। সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না, সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার, সেই সৈনিক যারা আজও বুক চিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে। এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানো বা বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়েশ কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে। খুব খেয়াল, যারা ষড়যন্ত্র করবে, যাদের হাত হাসিনার জন্য নিষ্পিস করবে, যারা ইন্ডিয়ার ইশারায় দেশ বিক্রি করতে চাইবে, তাদের শেষ হবে একটা জায়গায়, ইতিহাসের আস্তাকুড়ে। আগামীর বাংলাদেশের ভাগ্য নাগরিকদের হাতে, তরুণদের হাতে, স্বাধীন মানুষদের হাতে। তাই ওয়াকার সাহেব, আপনার নিষ্পিসানি থামান। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। জয় হবে বাংলাদেশের, জয় হবে বর্ষা বিপ্লবের। ঘুটো করা থামান, খালেদ মোশাররফ হয়ে যায় না। পরে কইয়েন না ওয়াকার সাহেব, সাবধান করি নাই। ইনকিলাব জিন্দাবাদ।